তো এটা একটা বিরাট ঘাটতি থেকে যাবে। এখন সেই ঘাটতিটা সরকার কিভাবে পূর্ণ করবে? 9,38,000 কোটি টাকার বাজেট, রাজস্ব আয় হবে 6,95,000 কোটি টাকা। এটা একটা ঘাটতি বাজেট এবং যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করা হবে বৈদেশিক ঋণ, কর তো কিছু আদায় বাড়বেই ধারণা করা হয়েছে। এছাড়াও ব্যাংক থেকে সরকার ঋণ নেবেন এরকম একটি কথা বলা হয়েছে। পরিমাণটা হচ্ছে এইরকম যে ঘাটতি হচ্ছে 2,43,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে বিদেশি ঋণ না হবে 1,09,850 কোটি টাকা। এই শব্দটা আমার খুব ভালো লেগেছে, 850 কোটি হিসাব করতে পেরেছেন তারা। আর ব্যাংক থেকে নেওয়া হবে 1,12,000 কোটি টাকা। ব্যাংকেরটার মধ্যে আবার কোনো ফ্র্যাকশন নাই। 1,12,000 ধরেন 150 কোটি টাকা হলেই একটা মিলতে হয়তো হিসাব। আর সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে 15,000 কোটি টাকা। সঞ্চয়পত্র থেকে সরকার যে ঋণ নেন এটা জনগণের কাছ থেকে সরাসরি নেন, আসলে তার বিনিময়ে সরকার লাভ দিয়ে থাকেন। তা আপনার কি মনে হয় এই যে একটা উচ্চাভিলাষ রয়েছে যে বাজেটের পরিমাণও বেড়েছে, আবার ঋণ গ্রহণের একটা ইচ্ছাও রয়েছে, ঘাটতিও আছে, আবার এই যে বিরাট একটা অংশ রাজস্ব এবং কর ব্যতীত রাজস্ব খাত সেখান থেকে আয় করা হবে, 6,04,000 কোটি টাকা রাজস্ব আহরণ হবে, আবার এনবিআর বহির্ভূত খাত থেকে 25,000 কোটি টাকা, কর ব্যতীত যে রাজস্ব খাত সেখান থেকে 66,000 কোটি টাকা। এইটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে এরকম বলা হয়েছে। আপনার কি মনে হয় যে এটা কতটুকু বাস্তবসম্মত? কেননা এক একজন এক এক রিয়াকশন দিয়ে ফেলেছেন এরই মধ্যে। আচ্ছা, প্রথমত হলো যে আমাদের এই বাজেট যেভাবে প্রণীত হয় এটা একেবারে প্রথম থেকে একটা গতানুগতিক বাজেট। এটা একটা ফরম্যাট থাকে, ওখানে যদি মানে আমির খসরু মাহমুদ চৌধুরী না হয়ে আনিস আলমগীর সাহেব হতেন বা আপনি হতেন, এই বাজেটটা হয়তো এরকমই হতো, মানে এর চেয়ে খুব বেশি হতো না। আপনি হয়তো বড় জোর আমলাদেরকে একটু রিকোয়েস্ট করে সেখানে স্বাস্থ্য খাতে একটু ব্যয় বাড়াতে পারতেন, আর আনিস আলমগীর হলে সংবাদপত্র সেক্রেটারি বিজ্ঞাপন বাড়িয়ে দিতে পারতো। এই এতটুকু শুধু করা যায়, পুরোটাই সেই পাকিস্তান জমানা থেকে খাতগুলোকে ওইভাবেই সেট আপ করা আছে। এটা হলো প্রথম। দ্বিতীয় যে বাস্তবতা, যে সরকারের সামনে এই মুহূর্তে যে ব্যয়ের খাতগুলো আছে, সেই ব্যয়ের খাতগুলো অনেকটা রাক্ষসের মতো সরকারেরকে একটা হুমকির মধ্যে রাখবে। যেমন এই মুহূর্তে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আছে অলমোস্ট 85,000 কোটি টাকা। জুলাইয়ের 1 তারিখ থেকে আবার নতুন পে স্কেল যদি বাস্তবায়িত হয় সেখানে আরও 1,25,000 কোটি, 20,000 কোটি টাকা বা 5,000 কোটি টাকা। তো সব মিলিয়ে এখানে 2 লক্ষ কোটি টাকা অর্থাৎ 6 লক্ষ কোটি টাকা রাজস্ব ধরা হয়েছে। সেখানে 2 লক্ষ কোটি টাকা শুধু কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা থেকে শুরু করে অন্য সব জায়গাতে যাবে। এর বাইরে যে ঋণ এবং পেনশনের স্কিমে আমাদের যে খরচগুলো আমরা কোনো অবস্থাতেই বাদ দিতে পারবো না, অর্থাৎ বৈদেশিক যে ঋণের সুদ পরিশোধ সব মিলিয়ে ঠেলিয়ে যা কিছু আছে সেখানে আমাদের নেট কস্টিং একেবারে যেগুলো না হই না, স্টাফ স্যালারি, এডিবি এবং এডিবির ধরেন যদি 50% আপনি ধরেন যে না ঠিক আছে আপনি কাটছাট করলেন এডিবিতে, তারপর 2 লক্ষ কোটি টাকা এখানে লাগবে, স্টাফ স্যালারি দিয়ে 2 লক্ষ কোটি টাকা লাগবে, আর এই বৈদেশিক ঋণে সেখানে প্রায় অলমোস্ট 1.5 লক্ষ কোটি টাকা লাগবে মিনিমাম। তো এটার এগেনস্টে আপনাকে লোকাল রাজস্ব ধরা হয়েছে 6 লক্ষ বা 6.5 লক্ষ কোটি টাকা, যেটা এনবিআর খাত। এটা এখনকার যে অর্থ বছরের যে হিসাব, এটা আমার কাছে মনে হচ্ছে একেবারেই অসম্ভব একটা বিষয়। এ কারণ হলো আয়কর থেকে ইনকাম হচ্ছে না বললেই চলে, এবং এই অর্থ বছরে কাস্টমস, ভ্যাট, আয়কর এই 3টা সেক্টর থেকে অলমোস্ট মোর দ্যান 80,000 করোড় টাকা কম আয় হয়েছে। মানুষের আয় কমে গেলে তো এটা কমে যাওয়ারই কথা, কমে যাওয়ার কথা। বিনিয়োগ কমে গিয়েছে, নতুন লোকেরা চাকরি পাচ্ছে না, রাইট। বেকারত্ব বেড়েছে। এই কথা তো ডক্টর ইউনূস সাহেবের সময় আমরা একদম ঠিক মতো দেখতে পেয়েছি। যদি উনি জিরো বেকারত্বের কথা বলেন সারা দুনিয়াতে, আমাদের এখানে বেকারত্ব বাড়িয়ে রেখে গিয়েছেন। যাক, অসুবিধা নেই, এটা আমাদের তকদির। তাহলে যদি মানুষের আয় না বাড়ে এবং মানুষ যদি চাকরি না পায়, মানুষের যদি বিনিয়োগ কমে যায়, আমদানি যদি কমে যায়, তাহলে তো কর আদায় কমারই কথা। অবশ্যই, মানে আমার কথা হলো যে ইউনূস জমানাতে যদি 80,000 কোটি টাকা টার্গেটের সাথে কম আয় হয়, তাহলে এখনকার অর্থনীতির যে অবস্থা তাতেই করে দেখা গেল আরও 30,000-40,000 কোটি টাকা কম আয় হবে। তো সেক্ষেত্রে সরকার যে এনবিআর বহির্ভূত যে সে টার্গেটটা ধরেছে, সেই টার্গেটে আমার কাছে মনে হচ্ছে না যে 4 লক্ষ কোটি টাকা তারা পূর্ণ করতে পারবে, অর্থাৎ 2 লক্ষ কোটি টাকা এখানে
তাদের যে টার্গেট আছে তার চেয়ে মিনিমাম কম হবে। এর সাথে যদি আরও কম হয় সেটা অবাক করার বিষয় নয়। তো এটা একটা বিরাট ঘাটতি থেকে যাবে। এখন সেই ঘাটতিটা সরকার কিভাবে পূর্ণ করবে এটার কোনো দিক নির্দেশনা কিন্তু বিকল্প, মানে সরকারের যে সকল প্ল্যানারি সেশন হয় মানে ইসের আগে, বাজেটের আগে, এবার আমি দেখলাম ওইরকম কোনো প্ল্যানারি সেশনগুলো বিভিন্ন লোকের সাথে আলাপ করে আলোচনা করে তাদের সমস্যা নিয়ে কথা বলে জনমত গঠন করে, যারা ট্যাক্স দেবে তাদেরকে উদ্বুদ্ধ করে। কিন্তু এইবারে যে বাজেটটা আছে কি সব জায়গাতে একটু চমক সৃষ্টি করার চেষ্টা, সবাইকে খুশি করা, যাদেরকে বেতন দেবে তাদেরকেও খুশি করার চেষ্টা করছে, যাদেরকে ট্যাক্স দেবে যারা তাদেরকেও খুশি করার চেষ্টা করছে। আসলে সবাইকে খুশি করে তো আপনার কোনো একটা সার্বজনীন বাজেট দিয়ে একটা জাতির এভাবে উন্নয়ন হয় না।